আমরা ছোটকালে যে রূপকথায় আমরা আলাদিনের আশ্চর্য চেরাগের যে কাহিনী এটা পড়ছি তো। আলাদিনের আশ্চর্য চেরাগে ঘষা দিলেই দৈত্য চলে আসে এবং ওই যে চেরাগের মালিককে জিজ্ঞেস করে কি আনতে হবে বলেন জাহাপনা। আর মালিক যখন দৈত্যকে যা বলতো তাই নিয়ে হাজির হতো, তাই না? তো ছোটোবেলায় এই সমস্ত কাহিনী পড়ে আমরা কিন্তু স্বপ্ন দেখতাম, হায় হায় আমাদেরও যদি এই ধরনের একটা চেরাগ থাকতো না জানি কত মজা হতো। তো পরে যখন একটু বোধ বুদ্ধি হলো, বয়স টয়স বাড়লো, তখন তো আমরা দেখলাম যে এটা আসলে রূপকথা, আলাদিনের চেরাগ বলে আসলে কোনো কিছু নাই, এগুলো হলো কল্পনা, তাই না? কিন্তু আসলে একেবারে পরিণত বয়সে এই সময় এসে দেখলাম না, আলাদিনের আশ্চর্য চেরাগ আছে, বরং বলতে হবে যে তার চাইতে বেশি শক্তিশালী চেরাগও আছে। আলাদিনের আশ্চর্য চেরাগও ফেল, এবং সেটা কিন্তু তাও বাংলাদেশে প্রমাণিত। কিভাবে? এই যে এই সার্জিস আলম নামের যে ছেলেটা, যে নাকি এই কিছুদিন আগেও সমন্বয়ক ছিল, আর এখন হচ্ছে কি তারা নতুন একটা দল তৈরি করছে, জাতীয় নাগরিক পার্টি। 5 আগস্টের যে অভ্যুত্থানের কুশীলবের অন্যতম একজন, তাই না? তো সে হঠাৎ করে দেখলাম যে বিশাল এক মোটরকেড করেছে, অর্থাৎ মোটর গাড়ি এর সহযোগে একটা বিশাল মিছিল করছে। এই সংখ্যাটা বিভিন্ন সূত্র থেকে জানা গেল যে 131-35টা গাড়ি এরকম। তো এখানে ওই যে একটা গাড়িতে সে কিন্তু ওই যে হুড খোলা অবস্থায় দাঁড়িয়ে এই যে বাংলাদেশের পতাকা নিয়ে আছে, যেটার একটা স্টিল ছবি আমি দেখালাম। তো এখন এই কাজটা করছে, প্রশ্ন হচ্ছে এর সাথে আলাদিনের আশ্চর্য চেরাগের কি সম্পর্ক আছে? এই সম্পর্কটা বুঝতে গেলে এরই একজন সহসাথী তাসনিম যারা বলে একজন সহসাথী আছে, যে নাকি এদের সহসাথী। সে ওই একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, আমরা সেটাও এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা দেখি যে সেখানে সে কি লিখছে। সে এখানে লিখছে যে, অর্থাৎ সার্জিসের উদ্দেশ্যে লিখছে যে, প্রিয় সার্জিস, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানি ব্যাগও নেই। আচ্ছা, তো তার মানে কিছুদিন আগে বলছিল। এখন তাসনিম যারা যেহেতু বলছে এটা তো সঠিক, এবং অন্য একটা ভিডিওতেও দেখলাম যে ওই সার্জিস আলম নিজেই সরাসরি বলছে। এটা সম্ভবত আগস্ট মাসের শেষের দিকের কথা, অর্থাৎ 5 আগস্টের পরের কথা। তো তখন তাকে মনে হয় যে সাংবাদিকরা যে কেউ জিজ্ঞেস করছিল যে আপনি যে এত লোকজন নিয়ে ঘোরাঘুরি করতেছেন, আন্দোলন এটা ওটা করলেন, বা এই আন্দোলনের পরে অর্থাৎ অভ্যুত্থানের পরে যে আপনার যে আয়োজন দেখা যাচ্ছে, তো টাকা পয়সাগুলো কোথা থেকে পাচ্ছেন? তো তখন সে কিন্তু বলছিল না, কোথায় টাকা পয়সা, আমার তো টাকা পয়সাই নেই, মানি ব্যাগই নেই তো টাকা পয়সা। তো যার মানি ব্যাগ থাকে না তার টাকা থাকবে না এমন না, বাট তারপরও তার স্বীকারোক্তি। তো এই প্রশ্নটাই করছে। কেন করছে? কারণ যে লোক কয়দিন আগে বলছে তার কোনো টাকাই নেই, হঠাৎ করে কথা নাই বার্তা নাই, সে যদি শত মোটর গাড়ির একটা বিশাল র্যালি করে, এবং তাও আবার ঢাকা থেকে সে ওই ঠাকুরগাঁও ওই অঞ্চলে গেছে প্রথমত বিমানে চড়ে, তারপরে ওখানে গিয়ে মোটরকেড করেছে, তো ওখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। তো অতএব স্বাভাবিকভাবে তার সহসাথী কেন, সারা বাংলাদেশের সকল মানুষের কিন্তু এই প্রশ্ন যে আসলেই তো এই 8 দিনের ফোলাফাইন এরা এত টাকা পাইল কই? কিছুদিন আগেও, অর্থাৎ আজকে থেকে 7 মাস আগেও তাদের পকেটে টাকা থাকতো না, হয়তো সকলে নাস্তা করার টাকা থাকতো কি না। তো এমন কি ঘটনা ঘটলো এই কিছুদিনের মধ্যেই তাদের এত বিশাল বিভব, তারপরে সম্পদ তাদের হয়ে গেল, যাতে করে বিশাল মোটরকেড তারা করলো? তো এর উত্তর হতে পারে দুই রকম, এবং ওই তার 1 নম্বর উত্তরটাই হচ্ছে যে সে নিশ্চিতভাবেই আলাদিনের আশ্চর্য চেরাগের চাইতেও শক্তিশালী কোনো একটা চেরাগ পেয়েছে, যেখানে ঘষা দেয়া মাত্রই লাখে লাখে কোটি কোটি টাকা হাজির হয়ে যায়, দৈত্য নিয়ে হাজির করে ফেলে, না বস্তা বস্তা টাকা নিয়ে হাজির করে ফেলে, এবং সেই টাকা দিয়ে সে বস্তুত এই মোটরকেড করছে। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আরে সার্জিস আলম তো এখন বিশাল নেতা, তাই না? সুতরাং সে ঠাকুরগাঁও একটা মোটরকেড করবে বলে যদি প্রচার করে যে আমি ঠাকুরগাঁয়ে আসছি, অর্থাৎ আসতেছি, অতএব
সেখানকার লোকজনের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে যে আমি আসবো এবং সেখানে একটা মোটরকেড হবে, মোটর র্যালি হবে, তোমরা যে যেভাবে পারো সাহায্য সহযোগিতা করো। এখন এর বাড়ি তো ঠাকুরগাঁওয়ে, তো স্বাভাবিকভাবে সেখান থেকে উঠে যদি আসে সেখানে তার বিশাল জনপ্রিয়তা থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ ওই জায়গার যারা নাকি সম্পন্ন লোকজন, যাদের নাকি গাড়ি টাড়ি আছে, তারা সবাই মিলে স্বতঃপ্রণোদিত হয়ে তার এই মোটর র্যালিতে অংশগ্রহণ করছে। কি এটাও তো হতে পারে নাকি? এটাও তো হতে পারে। তাহলে আমরা সম্ভাবনা কিন্তু দুইটা পাইলাম। এক হচ্ছে যে সে নিশ্চিতভাবেই একটা আলাদিনের আশ্চর্য চেরাগের চাইতেও শক্তিশালী চেরাগ পেয়ে গেছে, অথবা ওই ঠাকুরগাঁওয়ের লোকজন এত বেশি তার ভক্ত হয়ে গেছে, এবং এটাতে কিন্তু অস্বাভাবিক কিছু না। এখন তো বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা তো অনেকটাই সার্জিস, তারপরে যে আবুল হাসনাতটা, তাই না? কারণ এদের বস হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশের ক্ষমতায়, এবং এদের কথাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চলাচল করে। এরা যা বলবে সেটাই। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেও যদি অনুরোধ করতো যে আমি তো একটা অর্থাৎ সার্জিস যদি অনুরোধ করতো যে আমি একটা মোটরকেড করব এই ইয়েতে ঠাকুরগাঁও, তো তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওই ঠাকুরগাঁওয়ে যে ডিসি আছে বা এসপি আছে তাকে যদি খালি একটু বলে দিত যে এই সার্জিস আলম একটা মোটরকেড করবে, তোমরা একটু আয়োজন করো, তাহলে ওরা কিন্তু ঠাকুরগাঁওয়ের সমস্ত গাড়ি এগুলোকে সিজ মানে রিকুইজিশন করে তারপরে কিন্তু এই আয়োজনটা করতে পারতো। অর্থাৎ তৃতীয় একটা সম্ভাবনা এটাও হতে পারে যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবেই করছে। সুতরাং নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু এই মোটরকেড করছে বলে সার্জিস আলমের চরিত্র হনন করা বা এটা নিয়ে প্রশ্ন তোলা, হ্যাঁ করতেই পারে, বাট আমার মনে হয় যে এর নানা রকম উত্তর আছে। কিন্তু এত কিছুর পরে আমার কাছে যেটা মনে হয়েছে, সে আলাদিনের আশ্চর্য চেরাগ পেয়েছে, এটাই হলো সবচেয়ে গ্রহণযোগ্য একটা উত্তর। কারণ যদি সার্জিস আলম ওই ঠাকুরগাঁয়ে যাবে বলে লোকজনের কাছে উদাত্ত আহ্বান জানায়ও, একেবারে শত শত গাড়ি নিয়ে তার মোটরকেডে অংশগ্রহণ করবে এত মানুষ নাও থাকতে পারে, হ্যাঁ আসবে হয়তো 15, 20, 30, 40 জন এরকম। কিন্তু 150-200 গাড়ির মোটরকেড, যেটা আমি শুনলাম যে 130টা না 35টা গাড়ির মোটরকেড হয়েছে, এত গাড়ি ওখানে এত লোকজন আসবে না। আর সে মোটরকেড করবে এই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই ঠাকুরগাঁয়ের কোনো এসপি বা ডিসিকে ফোন করবে সেটাও মনে হয় না। তাহলে অতএব গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত উত্তর হচ্ছে যে সার্জিস আলম অবশ্যই ওই আলাদিনের আশ্চর্য চেরাগই পেয়েছে, বা তার সাথে শক্তিশালী চেরাগ। আলাদিনের আশ্চর্য চেরাগই তো সেই কত শত বছর আগের কথা, তাই না? ও চেরাগের দৈত্যর জিনিসপত্র আনার ক্ষমতা কম ছিল, তখন দুনিয়াভি সহায় সম্পদ তো কম ছিল, গাড়ি ঘোড়া ছিল নাকি? এই যে এত গাড়ি ঘোড়া, তারপরে অর্থ সম্পদ, সোনা দানা। আলাদিনের আশ্চর্য চেরাগের কাহিনী যখন লেখা হয়েছিল এই পৃথিবীতে, তখন তো দেশে দেশে এত সম্পদও ছিল না, তাই না? অর্থাৎ ওই দৈত্যের ক্ষমতা চাইতে বর্তমান আলাদিন হচ্ছে, এখন তো আর আলাদিনের চেরাগ হবে না, এখন হবে কার? সার্জিসের চেরাগ, তাই না? হ্যাঁ, সার্জিসের চেরাগ। তো সার্জিস একটা নিশ্চিতভাবেই চেরাগ পেয়ে গেছে, এবং যে চেরাগের ক্ষমতা মানে যে চেরাগের দৈত্যর ক্ষমতা মারাত্মক, এবং সেই এই কাজটা করছে, এতে আমার অন্তত আর কোনো সন্দেহ নাই। তো এটা নিয়ে পাবলিক কেন হুদাই পেঁচাল পাড়ে এটাই বুঝছি না। আরে ভাই, তোমরা নিজেরাই তো কত আজগুবি জিনিসে বিশ্বাস করো। তোমরা বিশ্বাস করো না পরকাল বিশ্বাস করো, তারপরে সেখানে 72 হুর নিয়ে যৌনকেলির বিষয় বিশ্বাস করো, কি করো তো? তারপরে কবরে যখন ঢোকে তখন নাকি ভয়ঙ্কর আযাব হয়, মানে কষ্ট হয়, এটাও তো বিশ্বাস করো, কি করো না? তারপরে শয়তান রমজান মাসে ওই আল্লাহ বেঁধে রাখছে কোন দ্বীপে, সেটাও তো বিশ্বাস করো। যদিও সেই শয়তান বেঁধে রাখলে তাহলে এই দুনিয়াভি অন্তত মুমিন মুসলমানরা কোনো আকাম কুকাম করবে না, বালক বলৎকার হবে না, নারী ধর্ষণ হবে না, এটাই তো ধরে নেওয়া যেতে পারে। শয়তানের প্ররোচনায় যেহেতু এই কাজগুলো হয়, তো শয়তান যদি বাধা থাকে, শয়তান তো আর প্ররোচনা দিতে পারছে না। তো তারপরেও তো বাংলাদেশে ব্যাপকভাবে যে ধর্ষণ হচ্ছে, হুজুর কর্তৃক বালক বলৎকার হচ্ছে। তো এই মতো অবস্থায় শয়তান
যে আসলে নাই, এটাই তো প্রমাণিত হয়। কারণ হচ্ছে শয়তান বাধা থাকলে এই কাজ তো হতো না, আর যেহেতু তারপরেও হচ্ছে তাহলে শয়তান এগুলো কাল্পনিক ব্যাপার, তাই না? তো তারপরেও তো মুমিন মুসলমানরা এটা বিশ্বাস করে, কি করে না? করে। তো তো এত কিছু তারা করে, এত কিছু তারা বিশ্বাস করে, অথচ সার্জিস আলম একটা যদি ওই সেরাগ পায় সেটা বিশ্বাস কেন করবে না ভাই? আমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাসে স্থাপন করলাম যে সার্জিস আলম বাংলাদেশে একটা বিশাল চেরাক পেয়েছে এবং যার দৈত্যের ক্ষমতা মারাত্মক। এটাই। ধন্যবাদ।